আগামী শনিবার এবং রবিবার নিউ ইয়র্কে হতে যাচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা, এবং এটি শনিবার সকাল 11টায় উদ্বোধন হবে। এখানে থাকবে কবিতা আবৃত্তি থাকবে, বই তো থাকবেই, এর বাইরে নানান রকম সাংস্কৃতিক আয়োজন থাকবে। আয়োজকরা আহ্বান জানিয়েছেন যাতে করে অন্তত ট্রাই স্টেটে নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং কানেটিকাটের যারা বাংলাদেশিরা রয়েছেন একদম পরিবার পরিজন নিয়ে এই বইমেলায় অংশগ্রহণ করবেন, এমনটি তো আপনারা বলেছেন, যাতে করে এই মেলা মিলন মুখর হয়ে ওঠে। এক্স্যাক্টলি, সমমনাদের একটা মিলন মেলা হয় যেখানে আমাদের ব্রেদিং স্পেস দরকার। এটা একটা, কিন্তু অনেকে আমাদের বলছে যে এত কিছু হয়ে যাচ্ছে, সেটার প্রোটেস্ট বাদ দিয়ে আমরা কেন বই মেলা করছি, রাইট? এইখানে আমি একটু বলতে চাই যে দেখেন, একদম শুরু থেকে জুলাইয়ের পর থেকেই কিন্তু ৭১-এর প্রহরী তার যাত্রা শুরু করেছে। আমার যদি ভুল না করে থাকে, আমরা প্রথম প্রতিবাদ সভাটা ডাইভার্সিটি প্লাজাতে করেছিলাম, আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে তারা চ্যালেঞ্জ ছুড়েছিল বদলে দেওয়ার, এবং সেখান থেকে প্রতি মাসে আমরা একটা করে অনুষ্ঠান করছি একেবারে নিজেদের সামর্থ্যের মধ্যে দিয়ে। এবং যতটা আমরা ব্রুকলিনে ইভেন অনুষ্ঠান করেছি, কুইন্সে করেছি, ইভেন আমরা ব্রঙ্কসেও ছোট্ট একটা পার্টিসিপেশন ছিল। তো আমরা এটা চেষ্টা করছি এবং তার ধারাবাহিকতায় কিন্তু আমরা এটা একটা অর্গানাইজিং, আমি এটাকে এভাবে দেখি, আপনি যখন কারেন্ট মোমেন্টটাকে প্রতি যেটা হচ্ছে একটা জবাব দিতে চান, সেটা হচ্ছে একেবারে ঘটনার বিরুদ্ধে আপনার হচ্ছে এক ধরনের অ্যাকশন, কিন্তু অ্যাকশনের পিছনে একটা লম্বা সময় যুদ্ধে জেতার জন্য যেটা খুব জরুরি সেটা হচ্ছে সাংগঠনিক ভিত্তি। এবং এই যে সাংগঠনিক ভিত্তি করার জন্য আমরা একটা ক্যাম্পেইন শুরু করেছিলাম ৭১-এর প্রহরী নাম দিয়ে, যেটার আমরা একটা চলচ্চিত্রও করেছিলাম অবিনশ্বর ৭১, এবং সেটাকেও আমরা হয়তো দেখাবো এটাতে। তো এই যে আমরা পরপর একটা স্টেপ বাই স্টেপ একটা সাস্টেনেবল, একটা স্থায়ী একটা শক্তির দিকে আমরা ধাবিত হচ্ছি, একটা সাংগঠনিক শক্তি, সেইটার কিন্তু একেবারে ক্ষুদ্র থেকে মানে ছোট্ট একটা জায়গা থেকে এখন একটা স্টেজে এসছে। আমি বলবো যে এটার যে গ্রোথ, এটার যে বিল্ডিং, পাওয়ার বিল্ডিং, কমিউনিটি বিল্ডিং বা পাওয়ার বিল্ডিং এর কথা বলেন, সেটা কিন্তু ধীরে ধীরে অনেক ভালো আগাচ্ছে। এবং সবচেয়ে বড় তো একটা শক্ত ভিত্তির উপর, যেটা নবী ভাই খুব চমৎকার বলেছেন যে একটা খাঁটি সোনা। এবং এই যে দক্ষ সংগঠক আমরা পাচ্ছি, যারা কিন্তু গত 17 বছর বা গত কখনোই ভাবা হয়নি এই মানুষগুলো, এবং এখানে বয়সের সংমিশ্রণ, নবী ভাইয়ের মতো বয়সের মানুষ আছেন, মাঝারি বয়সের মতো মানুষ আছেন, আমাদের মতো মধ্যবর্তী বয়সী, আমাদের চাইতে জুনিয়র, এই যে বিভিন্ন প্রজন্মের বিভিন্ন বয়সের ইভেন দ্য ইয়থ গ্রুপ, সেটাও কিন্তু আপনি আসলে দেখবেন। তো এই যে সব মিলিয়ে যে একটা সম্মিলন শক্তি দাঁড়াচ্ছে, সেই শক্তিটা নিয়ে আমি অনেক আশাবাদী যে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, এটাকে একটা জায়গায় এবং ধারাবাহিক এই যুদ্ধের পর্বটা চলতেই থাকবে। আমার কাছে এই মন্তব্যটা, একজন একটা মন্তব্য করেছেন, আমার কাছে এই মন্তব্যটা খুব ভালো লেগেছে। বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে আমার মনে হয় মন্তব্যটা অত্যন্ত চমৎকার এবং খুবই বাস্তবসম্মত। তিনি বলছেন, মোশাররফ হোসেন, তিনি বলছেন যে একজন রাজাকার নিজে চিরকাল রাজাকার, ধ্রুব সত্য, কোনো সন্দেহ নেই, শুধুমাত্র ৭১-এর রাজাকার চিরকাল রাজাকার নয়, বংশ পরম্পরায় চিরকাল রাজাকার। আমার মনে হয় বর্তমানে এসে আমরা যা দেখছি, খাঁটি কথা, সত্য কথা। দেখেন, এখানে আমি একটা কথা উল্লেখ করতে চাই, আমার একটা ছবি দেখানো হবে জননী সুলতানা রহমান, আপনি হয়তো জেনে থাকবেন, বাংলাদেশে খুব আলোড়িত ছবি ছিল বীরাঙ্গনাদের। ওই ছবির একটা মেসেজ ছিল, মানে যুদ্ধটা ছিল পাকিস্তান আর্মির সাথে একটা বীরাঙ্গনার, তারা পাকি বীজ, যেটা ভ্রূণটাকে একটা নারীর দেহে জোর করে প্রতিস্থাপন করে তাকে হচ্ছে সেই বাচ্চা পৃথিবীতে আনতে চায়, কারণ সে পাকিস্তানের বীজ এখানে বপন করতে চায়। কিন্তু লড়াইটা ওই মেয়ের থাকে যে পাকি বীজ আমি আমার শরীরে ধারণ করব না, কারণ ইবলিসের যে শয়তানের বাচ্চা শয়তান হয়। তো আমরা কিন্তু তার ধারাবাহিকতা দেখছি এবং কতটা প্রাসঙ্গিক ওই ছবি 2014 সালে ছিল, এখনো আমি জানি না, আমি এটার উদ্বুদ্ধ হয়েছিলাম রাশিয়ান যে রেভলিউশনের ছিল, ওখানে একটা বিখ্যাত টলস্টয়ের একটা গল্প থেকে এবং কিছুটা বাস্তবতা থেকে। তো সেখানে এই যে আপনি দেখেন আজকে যারা পাকি বীজ, যে খুব কম সংখ্যক, তাদের সংখ্যা কিন্তু সামান্য, কিন্তু তাদের আস্ফালন,
তাদের যে মানে কি বলবো হুঙ্কার, সেইটাতে তারা এমন ভাবে ছড়িয়ে দিয়েছে যে গত 10 মাসের কার্যক্রমে দেখে মনে হয় না যে আমার দেশের মুক্তিযুদ্ধ ছিল। অনেক সময় মানুষ বলে না দেশটা এত খারাপ, কিন্তু তা না। 18 কোটি মানুষের আপনার 1 লাখ 10,000 বা 1 লাখ, সেই মানুষগুলো সারা দুনিয়াটা এই যে আস্ফালন করছে, তারা সমস্ত ইতিহাস মুছে দিচ্ছে। আস্ফালন দীর্ঘস্থায়ী হবে না, কারণ এক্স্যাক্টলি হবে না, কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম তারা এই ধারাবাহিকতা রেখে যাচ্ছে। আমাদেরকে এইটার পরাজয়টা করতে হবে, সেই জায়গাটাতে আমি ওই যে সেজন্যই তো যেই আপনি বলছিলেন না যে উত্তরাধিকার, এগুলি খুব গুরুত্বপূর্ণ। আমার মনে পড়ছে ওই যে কবিতার দুটো লাইন নির্মলেন্দু গুণের, মুজিব মানে আর কিছু নয়, মুজিব মানে মুক্তি, মুজিব মানে পিতার সাথে সন্তানের সেই না লেখা প্রেম চুক্তি। অনেক ধন্যবাদ। বঙ্গবন্ধু কোনো ব্যক্তির না, কোনো দলের না, কোনো গোষ্ঠীর না, বঙ্গবন্ধু আমাদের প্রতিবিম্ব, আমাদের আকাঙ্ক্ষার প্রতীক। আমরা বাঙালি জাতি হাজার বছর যে পরাধীন থেকেছি বিভিন্ন সময়ে, তিনি আমাদেরকে স্বাধীনতার সূর্যটি দিয়েছেন। তিনি সেই নেতা, তিনি সূর্যের মতো ধ্রুব, তিনি উজ্জ্বল যে কোনো নক্ষত্রের চেয়ে। ফলে তাকে অবমাননা করে, তাকে ধ্বংস করা, তার আদর্শ বিনষ্ট করা না, সেটি কখনোই হবে না। একজন বাঙালি বেঁচে থাকতেও সেটি আসলে সেটা সম্ভব না। আমি শুধু ভুলে যাওয়ার আগে, আমি খুব ভুলে যাই, আজকে একজন পোস্ট করেছে আমাদের বইমেলার নিচে যে বঙ্গবন্ধুকে এত বহুল ব্যবহৃত না করলেও হইতো, কিন্তু আশ্চর্য মানে তার মেধার জায়গায় আমার প্রশ্ন আসে যে যখন একটা খারাপ সময় তখন আমরা বঙ্গবন্ধুকে উচ্চ আসনে দিচ্ছি, কিন্তু এই যে আরেকটা কথা আসে যে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ দলীয়করণ করে ফেলে। কিন্তু দেখেন আজকে 10 মাসে কেউ বঙ্গবন্ধুর নামটা নিচ্ছে না, কি সাংঘাতিক ভাবে নিয়েছে। ধরেন সবাই নিয়েছে, কিন্তু হয় না ক্ষীণ স্বরে নিয়েছে, কেউ যে নেয়নি কথাটা সত্য নয়। যেমন আমরা নির্দলীয় হয়ে আমরা নিচ্ছি, তাহলে এই যে ধরেন বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই কিন্তু বলেছেন, বলেননি কথাটা সত্য না, আওয়ামী লীগ তো বলছেই, হ্যাঁ, কিন্তু ধরেন অন্যরাও বলেছেন। এই যে আজকে যারা এই জুলাই আন্দোলনের নেপথ্যে ছিল, পরে প্রকাশ্য হয়েছে, মাস্টার মাইন্ড বলেন আর যে মাইন্ডই বলেন, এখন কিন্তু তারা একাত্তরকে ধারণ করতে বাধ্য হচ্ছে, কারণ তারা বুঝতে পেরেছে যে একাত্তরকে বাদ দিয়ে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তারা কোনোভাবে প্রতিষ্ঠিত হতে পারবে না। কিন্তু নবী ভাই যেটি বলেছেন যে প্রতারণার শিকার হবেন না, অলরেডি আপনি একবার প্রতারিত হয়েছেন। প্রতারক মানে যারা এই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল তারা প্রমাণ করেছে যে তারা প্রতারক চক্র। সো এখন তারা মুক্তিযুদ্ধকে যতই ধারণ করুক, মানুষ বুঝে গেছে তারা বিশ্বাসঘাতক, মানুষ বুঝে গেছে তারা প্রতারক, ফলে তাদের কোনো আস্ফালনই আর কি কাজে লাগবে। ডক্টর নুরুন নবী, আমরা সেই প্রতারণার বিরুদ্ধেই আমরা এই বইমেলাটা আয়োজন করেছি। আমি বলি দুই সপ্তাহের মধ্যে আয়োজন করা, এটাকে বলা যায় এইটা একটা প্রতীকী এবং প্রতিবাদী বইমেলা, এবং আমরা একটা ঐতিহাসিক ঘটনা ঘটাতে চাচ্ছি, এবং একটা ঐতিহাসিক সূচনা হবে যে প্রবাস থেকেই এই প্রতারকদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। বাংলাদেশে আমরা যারা আন্দোলন করছে তাদেরকে সহযোগিতা করব। অতীতের ইতিহাসও রয়েছে। 71-এর মুক্তিযুদ্ধে আমরা যখন বনে জঙ্গলে আন্দোলন করতাম, কোনো আশার কোনো আলো ছিল না। যখন আমরা শুনতাম নিউ ইয়র্ক বা বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে লোকজন কথা বলছে, আন্দোলন করছে, আমাদেরকে উৎসাহিত করত। ঠিক তেমনি এই উইকেন্ডের যে বইমেলা, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা, এটাও বাংলাদেশের যারা বঙ্গবন্ধুর নামে আন্দোলন করছে, মুক্তিযুদ্ধের পক্ষে আন্দোলন করছে, অন্যায়ের প্রতিবাদ করছে, তাদেরকে উৎসাহ যোগাবে। আর যে কথাটি নিপা বলল, আমরা কিন্তু এখন দেখতে পাই মিডিয়াতে গেলেই শ্রমিক, কৃষক, রিক্সাওয়ালা তারা বলছে আমরা আগেই ভালো ছিলাম। তারা এই রিজিমকে, এই প্রতারণাকে কখনো সহ্য করছে না। তো আমরা এই পর্বটা এই বলে আমি শেষ করতে চাই, সেটা হলো যে আমরা 24 এবং 25শে মে নিউ ইয়র্কে আন্তর্জাতিক বইমেলা, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার মাধ্যমে একটা ঐতিহাসিক আন্দোলনের সূচনা করব, এবং এটা অব্যাহত থাকবে এবং জয় আমাদের হবে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নিশ্চয়ই। ডক্টর নুরুন নবী এবং রওশনা আনিফা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আগামী শনিবার এবং রোববার যে নিউ ইয়র্কে যে বইমেলা রয়েছে এটি সফল হোক, আপনার দ্বারা আপনাদের প্রচেষ্টা সার্থক হোক সেই প্রার্থনা করছি। শেষে শুধু আমি আমার একটা কবিতা বলেছি, তেমন আরো দু একটা কবিতার লাইন মনে আসছে, একটা বলি, যেহেতু বঙ্গবন্ধু বইমেলা, সুতরাং ওই কবিতাটা শেষের দুটা লাইন মনে পড়ছে যে 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। হ্যাঁ, মাঝখানে লাইনগুলি বাদ দিলাম, যে সেই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু আমাদের বাঙালি জাতির পিতা, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, এবং এই যে একটা আধার ঘন সময় আমরা অতিক্রম করছি, যখন আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে, যখন আমাদের স্বাধীন ভূখণ্ডটি অন্যের রাহুগ্রাসে পড়তে যাচ্ছে বলে আমাদের আশঙ্কা, আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি সবকিছু, তখনও বঙ্গবন্ধু আমাদের চেতনায় দারুণ ভাবে আসুক, আবার ঝলসে উঠুক বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণের মতো। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা রক্ষার সংগ্রাম। ডক্টর নুরুন নবী এবং রওশনা শেষ কথা বললার লোভ সামলাতে পারছি না, সেটা হলো আমার সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধুকে ব্যক্তিগতভাবে জানার। বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন 6 দফা আন্দোলন হয়, তখন আমি ছাত্রলীগের একজন কর্মী হিসাবে সেই আন্দোলনের অংশগ্রহণ করেছি। তারপরে মুক্তিযুদ্ধে বিশেষ দায়িত্ব পালন করেছি, এবং স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সাথে অনেকবার সাক্ষাৎ হয়েছে। 7.5 কোটি মানুষের মধ্যে আমার মতো 21-22 বছরের ছেলেকে নাম ধরে উনি জানতেন। তো এটা আমার জন্য চরম সৌভাগ্য। যখন অনেকেই বলে, যারা নন পলিটিক্যাল বা যারা এগুলা নিয়ে কেয়ার করে না, বলে তোমরা হাজব্যান্ড ওয়াইফ পিএইচডি, তোমাদের ছেলেরা এস্টাবলিশ, কেন এই মুজিব করো? কিন্তু ওরা জানে না, তারা জানে না যে বঙ্গবন্ধুকে আমার ব্যক্তিগতভাবে দেখার সৌভাগ্য হয়েছিল। 7.5 কোটি মানুষের মধ্যে আমাকে উনি চাকরির অফার দিয়েছিলেন, যে তোরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিস, এখন কি করবি? আমার কোনো জবাব ছিল না। তখন উনি বললেন যে আমি তোদের জন্য চিন্তা করেছি। আমাদের 3 জনকে ডেকেছিলেন উনি, যে তোদের জন্য চিন্তা করেছি। আমাকে একটা চাকরি অফার দিলেন, যে অন্য 2 জনকে বললেন, তারপরে আমার দিকে তাকিয়ে বললেন, আমি তো একটু ছোটখাটো মানুষ, সেই জন্য বললেন যে নুরুন নবী ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সে চাকরি করবে। উনি আমার চাকরির ব্যবস্থা করেছিলেন। তো এই যে ফাদার অফ দি নেশন কেন তাকে বলা হয়, যে উনি যে সন্তানদের, সারা দেশের মানুষকে উনি সন্তান হিসাবে ট্রিট করতেন, মূল্যায়ন করতেন, এবং আমার মতো 21-22 বছরের এক যুবকের চাকরি কি হবে সেটাও তিনি চিন্তা করলেন, প্রধানমন্ত্রী হয়েও। তো এটা কি আমি জীবনে ভুলতে পারবো? আমার সেই বঙ্গবন্ধু আমাদেরকে যতটা ভালোবেসেছেন এই জাতিকে, আর কেউ তো তার মতো করে ভালোবাসতে পারেনি, এটাই সত্যি কথা। বঙ্গবন্ধুর যে ত্যাগ, যে সংগ্রাম, সেটি সার্থক হোক, এবং আমরা এই ক্রান্তি লগ্নে সত্যি সত্যি যেন আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারি, সেটাই আমাদের আজকের আমাদের প্রার্থনা হোক, আমাদের প্রতিজ্ঞা হোক।